আমার কথায় হয়তো অবাক হচ্ছ তুমি, কিন্তু কি করব বলো? তোমাকে বহুবার বহুভাবেও বলে বোঝাতে পারিনি। আই এম ইন লাভ উইথ ইউ। যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আদ্রিতার কারণে, কিন্তু ও চলে গিয়েই বা কি লাভ হলো? তুমি তো তোমার সিদ্ধান্তে অটল। আচ্ছা, বাদ দাও এসব আলোচনা। এখন তো আমি নেই, তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর কেউ রইল না। মন দিয়ে লেখাপড়া করো, কেমন? কত কিছু বলার ছিল রিফাতকে, নিজের রেজাল্টের খবর, বাবা মায়ের কথা, কিন্তু কিছুই বলতে মন চাইল না। শোভা টুক করে ফোনটা কেটে দিল। মাথা কাজ করছে না। 3 দিন 3 রাত সে ঘুমায় না। রিফাতের ফোন পেয়ে শরীর শিথিল হয়ে গেছে। প্রচণ্ড মেজাজ খারাপ সত্ত্বেও শোভার চোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে এলো। ফোনটা দূরে সরিয়ে সে বালিশে মাথা দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আজকাল শোভার দিনগুলো খুব নিরানন্দে কাটছে। সকাল থেকে ক্লাস, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা। তারপর ক্লাস শেষে ক্লান্ত হয়ে রুমে ফেরা, খাওয়া দাওয়া সেরে ঘুম, ঘুম থেকে উঠে পড়তে বসা। না কোথাও বেড়াতে যাওয়া, না অন্য কিছু। রুমমেট দুজন, ক্লাসের বন্ধুরা ওকে বহুবার বহু জায়গায় ঘোরাতে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ওদের সাথে কোথাও যেতে শোভার মন টানে না। ওর তো রিফাতের সাথে বেড়ানোর অভ্যেস হয়ে গেছে। মানুষটা ওর সব সুখ সুবিধার দিকে নজর রেখে ওকে বেড়াতে নিত। কখনো কোনো অসুবিধে অনুভব করেনি ও। সেই যে বিকেলে নদীর ধারে বসে থাকা, চা খাওয়া, এসব কি অন্য কারোর সাথে করে মজা পাবে? শোভা তাই কোথাও যায় না, চুপচাপ রুমে বসে থাকে। এমনকি ঢাকায় গেলেও আজকাল আগের মতো চুপচাপ থাকতে শুরু করেছে। মা কয়েকবার জানতে চেয়েছে কি হয়েছে, শোভা কিছু না বলে এড়িয়ে গেছে। ওদিকে রিফাত শোভাকে ফোন দিতে দিতে পাগল হওয়ার দশা। সেদিনের পর না শোভা তার ফোন ধরছে, না নিজ থেকে ফোন করছে। অধৈর্য হয়ে প্রায় হাতের ফোনটাকে আছাড় দিতে দিতে থেমে যায়। সপ্তাহ খানেক পরে টের পেল শোভার নাম্বারে আর ফোনই ঢুকছে না। বুঝলো শোভা তাকে ব্লক দিয়েছে, তার সাথে আর কথা বলতে চায় না। শোভা এটা বুঝতে পেরেই মনটা কেমন যেন দমে গেল। এমনিতেই শোভার মনের তল খুঁজে পায় না, এখন দূরে এসে যদি ওকে পুরোপুরো হারায় তাহলে বেঁচে থাকা মুশকিল হবে। পরের কদিনে রিফাতের ঘুম হারাম হয়ে গেল। 2 সপ্তাহের বেশি কথা হয় না শোভার সাথে। নতুন নতুন ক্লাসে জয়েন করেছে। শোভার ভাবনা ভাবতে গিয়ে ক্লাসে মন দিতে পারছে না। ফলাফল একটা লেকচারেরও মগজে ঢুকছে না। বাধ্য নতুন একটা সিম কিনল রিফাত। অপরিচিত নাম্বার হলে ফোন ধরবে হয়তো। মন খারাপ করে বসেছিল শোভা। আজ ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। রুমে এসে ফ্রেশ হয়ে জানালায় বসে বৃষ্টি দেখছিল। ভাবছে রিফাত যাওয়ার পর তার দিনগুলো একদম সাদা কালো হয়ে গেছে। কতভাবে মন ভোলানোর চেষ্টা করে কিন্তু পারে না। মন সেই রিফাতের সাথে কাটানো সন্ধ্যাগুলোতে আটকে আছে। কতভাবে নিজেকে ব্যস্ত রাখে, তবুও দিনগুলো থমকে গেছে যেন। কোনো কিছু ভালো লাগে না। এমনকি পড়তে বসেও ক্ষণে ক্ষণে কেমন যেন আনমনা হয়ে যায়। কিছুক্ষণ পর টের পায় অকারণ কান্নায় গাল ভিজে গেছে। নিজের উপর বিরক্ত শোভা। এসব কি হচ্ছে তার? আর কেনই বা হচ্ছে? রিফাতকে এত তীব্রভাবে মিস করছে কেন সে? কেন মনে হচ্ছে ওই বিরক্তিকর মানুষ বাদে আর কারোর সাথে বেড়াতে ভালো লাগবে না তার? এসব ভেবেই কান্নার তীব্রতা বাড়ল। এর মাঝেই ফোনটা অনবরত বেজে চলেছে। বিরক্ত শোভা না দেখেই ফোনটা রিসিভ করলো। কান্না ভেজা কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ নিশ্চুপ। শোভা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ। ফোন রাখবে। এমন সময় শোনা গেল, মেঘা, তুমি কাঁদছো? কি হয়েছে মেঘা, কাঁদছো কেন তুমি? রিফাতের গলা শুনে শোভার মেজাজ খারাপ হলো। সে ধীমে স্বরে গর্জন করে উঠল, আপনি আপনি কেন ফোন করেছেন? মেঘা প্লিজ ফোন কাটবে না। যদি আজ ফোন কাটো তবে আমি এই মুহূর্তে বাংলাদেশে ব্যাক করব। তারপর সোজা তোমার বাবার কাছে যাব, যে তাকে তার মেয়ের কীর্তি বলবো। মোবাইল ছুটতে চেয়েও পারে না শোভা। সে হিসিয়ে জানতে চাইল, কি বলবেন বাবাকে? বলবো তার মেয়ে আমাকে তার থেকে দূরে থাকতে দিল না। তার মেয়ে চায় আমি সারা জীবন তার পিছনে ঘুরি, কিন্তু সে আমাকে বিয়ে করবে না। এবার বিচার সে করুক। শোভা অবাক গলায় বলল, এসব আমি কখন চাইলাম? এবার মিথ্যে বলতে বাধে না আপনার? রিফাত হাসল, কোনটা মিথ্যে মেঘা? দিনের পর দিন ফোন রিসিভ না করে তারপর ফোন বন্ধ রেখে আমাকে অস্থির করে তোলোনি তুমি। কেন কথা বলছো না আমার সাথে? আমার অপরাধটা কি? যখন কাছে থেকেছি তখনও এমন করেছো, আবার এখন দূরে চলে এসেছি এখনো এমন করছো। তুমি আসলে কি চাও বলবে আমাকে? আমি জানি না আমি কি চাই। আমি সত্যিই জানি না। আমার একদম ভালো লাগছে না। একা একা খুব কষ্ট হচ্ছে, খুব মনে হচ্ছে মরে যাই। আপনি কেন আমাকে না জানিয়ে চলে গেলেন?
কেন কেন? শোভা ঝরঝর করে কেঁদে দিল। রিফাত পুরোপুরি হকচকিয়ে গেল। এমন কিছু ঘটবে সে সত্যিই আশা করেনি। শোভা তো তাকে বাধ্য হয়ে মেনে নিচ্ছিল, তাহলে এখন এসব কি বলছে? তবে কি শোভা ওকে... মেঘা, মেঘা, প্লিজ কাঁদে না। এই মেয়ে, কেন কাঁদছো বলো তো? ওখানে তুমি একা কিভাবে? তোমার বাবা, ভাই, বন্ধু বান্ধব সবাই তো আছে, তাহলে একা হলে কি করে? রিফাত ব্যাকুল গলায় শোভাকে বোঝাতে লাগলো। শোভার নাক টানে। সবাই থাকলে আমিও তো নেই, সবাই থাকলে আপনি তো নেই। আমার ভীষণ লনলি ফিল হচ্ছে। আপনাকে মিস করছি খুব, আপনার সাথে বেড়ানো মিস করছি। ও, আই সি, বেড়ানোটা মিস করছো? রিফাতের কথায় শোভা বিচলিত বোধ করে। ঠিক তা না, আসলে আপনার সাথে কাটানোর সময়গুলো মিস করছি। একসাথে বেড়াতে যাওয়া, নদী ধার, চা আর সন্ধ্যাগুলো ভীষণ মনে পড়ে। রিফাত খানিকটা মন খারাপ করে জবাব দেয়। এ আর এমন কি ব্যাপার? বন্ধুদের নিয়েও নদীর পাড়ে যেতে পারবে, চা খেতে পারবে, আর সন্ধ্যা তো প্রতিদিনের শেষেই আসছে। আপনি ঠিক বুঝতে পারছেন না। এই সবই আমি বন্ধুদের সাথে করেছি, কিন্তু আপনার সাথে মনে যতটা আনন্দ পেয়েছি ওদের সাথে পাইনি। তাতে কি হয়েছে? আমার সাথে থেকে অভ্যেস হয়ে গেছিল, তাই হয়তো এমন লাগছে। রিফাত না বোঝার ভান করে শোভাকে আরেকটু খোঁচায়। শোভা তাতে দমে গেল না, আরেকটু মনমরা হয়ে উত্তর দিল। বড্ড বাজে অভ্যাস হয়েছে, মনটা সারাক্ষণ আপনাকে খোঁজে। আমি মনে হয় আপনাকে কেন এমন করলেন বলুন তো? শোভার কণ্ঠ ভীষণ অসহায় শোনালো। রিফাতের চেহারায় যুদ্ধ জয়ের আনন্দ যেন। সে আনন্দ অবশ্য গলায় ফোটালো না। তুমি কি বলছো বুঝতে পারছি না মেঘা, আমি কি করেছি? তুমি আমাকে কি পরিষ্কার করে বলো। শোভা এবার রেগে গেল। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন না, তাই তো? কিছুই করেননি আপনি, এটাই বলতে চাইছেন? তাহলে আমার সারা দিন কান্না পায় কেন? পড়ালেখায় মন নেই কেন? আর এসব কিছুর জন্য আপনি দায়ী। জোর করে আমার সাথে সময় কাটিয়ে আমার অভ্যেস খারাপ করেছেন। এই জন্যই তো দূরে চলে এসেছি, আর কোনো জোরাজুরি করব না, চালাবো না। রিফাতের অভিমানী কণ্ঠ শুনে চুপসে গেল শোভা। অপরাধী গলায় বলল। আপনি কি সত্যি বুঝতে পারছেন না কিছু? কি বুঝবো বলো তো? ওখানে সবার সাথে থেকে বলছো তুমি একা, তাহলে এখানে আমার কি হাল ভাবো। একাই রান্না করতে হচ্ছে, আবার ক্লাস করতে হচ্ছে, তার মধ্যে আবার তুমিও কথা বলছো না। আমি ওসব বলছি না। তাহলে কি বলছো? আমি 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 না আপনাকে ভালোবাসি রিফাত, আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে ভীষণ মিস করছি। আপনাকে ছাড়া থাকা যাচ্ছে না, দিনগুলো ভীষণ কষ্টে যাচ্ছে। ওপাশ নিশ্চুপ, এমনকি নিঃশ্বাসের আওয়াজও নেই। শোভা ভাবলেও ফোন কেটে গেছে বোধহয়। চোখের সামনে মোবাইল মেলে দেখলো না, কানেকশন কাটেনি। আবার হ্যালো হ্যালো করলো শোভা। অনেকটা সময় পর রিফাতের পুরুষালী গলা ভেসে এলো। নিঃশ্বাস আটকে গেছিল মেঘা, এই মাত্র সেটা ফিরে পেলাম। গায়ে চিমটি কেটে পরীক্ষা করলাম আমি বেঁচে আছি কিনা, যা শুনলাম সেটা সত্যি কিনা। শোভা যেন হুঁশ ফিরে পেল। ওর গাল দুটো যেন পাকা চেরি এমনই লালচে হয়ে গেল। বোকা মেয়েটা চোখ বুজে ভাবছে, একে বলে ফেললো সে। অনুভূতিগুলো এমন হয় কেন? যখন ঘুমিয়ে থাকে তখন সব বুঝেও জাগতে চায় না, আর যখন জেগে ওঠে তখন তাকে ঘুম পাড়িয়ে রাখতে রীতিমতো যুদ্ধ করতে হয়। রিফাত যখন কাছে ছিল তখন শোভার অনুভূতিগুলো ছিল ঘুমন্ত। অনেক চেষ্টার পরেও রিফাত তাকে বোঝাতে পারেনি। এখন যখন দূরে চলে গেছে তখন রিফাতের অনুপস্থিতিতে শোভার অনুভূতিতে আঘাত লেগে আপনাতেই জেগে উঠল। সে যে জন্য রিফাতের এতদিনের অপেক্ষা, সেই আনন্দ সংবাদ সেলিব্রেট করার উপায় নেই। কাছে থাকলে কি পরিমাণ পাগলামো করতো সেসব ভেবে আফসোস হচ্ছে রিফাতের। ইচ্ছে ছিল বিশেষ মুহূর্তে শোভার মুখভঙ্গি দেখবে মন ভরে, কিন্তু তা আর হলো কোথায়। তবুও ভালো খবর এই যে অপেক্ষার প্রহর খানিকটা কমে এলো। আপাতত পড়ালেখার জন্য যে কয়েকদিন বাইরে থাকতে হবে, সেই সময়ের দূরত্বটুকু কষ্টের সৃষ্টি মেনে নেবে সে। এই দূরত্বটুকু হয়তো প্রয়োজন ছিল দুজনার জন্যই। নিজেদের মধ্যে বোঝাপড়া আর টান বোঝার জন্য দূরত্ব মাঝে মাঝে টনিকের কাজ করে। ওদের জন্য অন্তত তাই হয়েছে। লজ্জায় দুদিন কথা বলেনি শোভা, কেবল মেসেজ আদান প্রদান চলেছে। পরে রিফাত আন্দোলন শুরু করলো, কথা না বললে আর নিজে থেকে নখ দেবে না সে। বাধ্য হয়ে ফোন দিয়েছিল শোভা। আড়ষ্টতাকে দূরে ঠেলে দিয়ে রিফাতের সাথে কথা শুরু করে। কত কথা
শোভা সেদিন বলেছিল ওরা ভাবলে দুজনেই অবাক হয়। লন্ডন স্কুল অফ বিজনেস থেকে 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম করবে রিফাত। 1 বছর পর দেশে ফিরে বাবার অফিসে বসবে, সেই সাথে শোভার সাথে শুভ কর্মটা সেরে ফেলবে। এবার কোনো ধরনের ছুতোবাজি শুনবে না বলেছে রিফাত। ওর একটাই কথা, 1 বছর যত খুশি ব্যাচেলার লাইফ কাটাও মন ভরে। আমি কিন্তু ফিরলে পড়ালেখার বাইরে বাকি সময় আমার, তখন কোনো অজুহাত মেনে নেব না। শোভা কিছু বলেনি? কেবল মুচকি হেসে সায় দিয়েছে। আনুষ্ঠানিকভাবে ওদের প্রেম পর্ব শুরু হলো যেন। কোনো কোনো সময় দূরত্ব সম্পর্ককে গভীর করে তোলে। ওদের ক্ষেত্রে কথাটা 100% ফলে গেছে। প্রতিদিন রাত 12টা বা নাগাদ শোভাকে ফোন দেয় রিফাত। তখন লন্ডনে সন্ধ্যা নেমেছে। ক্লাস শেষে ক্লান্ত শরীরে শোভার গলা শুনলেই রিফাতের ক্লান্তি কেটে যায়। ওদের গল্প ফুরাতে চায় না, কিন্তু পড়ালেখার জন্য দায়বদ্ধতার কারণে ফোন রাখতে হয়। মাঝে মাঝে পড়ালেখার চাপ না থাকলে দুজনেই সারা রাত গল্প করে পার করে দেয়। ছুটি ছাটার ঢাকায় গেলে ভীষণ সমস্যায় পড়তে হয় শোভায়। এক রুমে 2 বোন থাকে। বিভাটা রাতে পড়ে, দেরি করে ঘুমানোর অভ্যেস, কাজেই রাতে কথা বলার উপায় নেই। আর এতে রিফাত গাল ফুলিয়ে বসে থাকে। কিছুতেই বোঝানো যায় না যে বিভার সামনে কথা বলা যায় না। এভাবেই ছোটখাটো মান অভিমানের মধ্য দিয়ে ওদের দিনগুলো কেটে যাচ্ছে। ক্লাস শেষ করে কেবলই বেরিয়েছে শোভা। আজ একটা প্রজেক্টের কাজ ছিল, তার উপর ক্লাস হয়েছে 5টা। ক্লান্তিতে শরীর নুইয়ে পড়ছে। হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। মনটা খানিকটা খারাপ হয়ে আছে। কয়েকদিন হলো কথা হয় না রিফাতের সাথে। সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়ে কথা বন্ধ। রিফাত তাও একদিন কল দিয়েছিল, কিন্তু শোভা রিসিভ করেনি। তারপর থেকে জনাবের আর খবর নেই। নিজ থেকে ফোন দিতে লজ্জা লাগে শোভার, কারণ দোষটা তার বেশি ছিল। তবুও রাগ সে বেশি দেখিয়েছে। আজ মনে হচ্ছে ঝগড়া না করলেই হতো। কেন যে মেজাজ ঠিক রাখতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে ঘড়ি দেখে দ্রুত পা চালায়। হোস্টেলে ফিরে গোসল করে খেয়ে টিউশনি ছুটবে, কিন্তু আজ একদমই ইচ্ছে করছে না যেতে। হোস্টেলে পৌঁছে গেছে এমন সময় ফোনটা বাজলো। বিরক্ত শোভা ফোনটা বের করে কানে ধরে। হ্যালো। তুমি কোথায়? হার্টবিট মিস হলো শোভার। অবশেষে জনাবের মান ভাঙল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পড়ল। হোস্টেলে ঢুকছি, ফ্রেশ হয়ে টিউশনে যাব। আপনি আজ এত তাড়াতাড়ি ফোন দিলেন যে? ফ্রেশ হয়ে গেটে এসো তাড়াতাড়ি। রিফাতের গম্ভীর কণ্ঠ শুনে শোভার ভ্রু কুঁচকে গেল। গেটে মানে কোন গেটে? আপনি কোথায় আছেন? বেশি প্রশ্ন করো না, তাড়াতাড়ি মেইন গেটে এসো। আই এম ওয়েটিং। শোভার বুকের ভিতর হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। মানে কি মানুষটা দেশে ফিরেছে? একবারও জানানোর প্রয়োজন মনে করলো না। রাগ হচ্ছে, কিন্তু সেই সময়ও নেই। অভিযোগ না হয়ে পড়ে জানানো যাবে, আগে যাওয়া যাক। শোভা দ্রুত নিচের কামরায় ফেরে ত্রস্ত হাতে সবচেয়ে সুন্দর জামাটা বের করলো। শাওয়ার নিয়ে ছটপট চোখে কাজল টেনে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গেট অব্দি যেতেই হার্ট অ্যাটাক হবে মনে হয়, এমনই দ্রুত গতিতে হার্টবিট করছে। অদ্ভুত উত্তেজনা অনুভব করছে। আরো কিছুদিন পরে আসার কথা ছিল রিফাতের। এভাবে চলে আসলো কেন? কিছু কি হয়েছে? এবার দুশ্চিন্তা হচ্ছে। একদিকে মনের মানুষকে দীর্ঘদিন পরে দেখার আনন্দ, অপরদিকে টেনশন। মনের মধ্যে চলা দ্বিপাক্ষিক ভাবনায় ঘেমে নিয়ে উঠল শোভা। গেট পেরুতেই চোখ দুটো অনবরত বনবন করে ঘুরছে চারপাশে। কাঙ্ক্ষিত জনকে খুঁজে পেয়ে চোখ দুটো স্থির হয়ে গেল, সেই সাথে পা দুটো থেমে গেল। গত 1 বছরে মানুষটা একদম পাল্টে গেছে দেখি। গায়ের রং উজ্জ্বল হয়েছে, শরীর আরো সুগঠিত। শোভা চুম্বকের আকর্ষণের মতো রিফাতের দিকে এগিয়ে এলো। তার নয়ন জুড়ে মুগ্ধতা। রিফাত অস্থির পায়চারি করছিল। হঠাৎ শোভার উপস্থিতি টের পেয়ে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। 5 মিনিট ওভাবেই দাঁড়িয়ে রইল দুজন। কারো নজর ফিরছে না একে অপরের উপর থেকে। হঠাৎ গাড়ির হর্নের বিকট আওয়াজে ওদের সম্বিত ফিরে আসে। এসো, গাড়িতে ওঠো। রিফাত নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল। শোভা কিছু ভাববার সুযোগ পেল না। রোবটের মতো রিফাতের আদেশ মান্য করল। সেই পুরনো দিনের মতো রিফাত ড্রাইভিং সিটে, পাশে শোভা। পুরো রাস্তা মন দিয়ে গাড়ি ড্রাইভ করলো রিফাত। একবারের জন্যেও তাকালো না শোভার পানে। অথচ শোভা বারবার আর চোখে দেখে যাচ্ছে রিফাতকে। রিফাতের অমন গাম্ভীর্য রূপ ওকে ভাবিয়ে তুলছে। কি এমন হলো যে না বলে চলে আসতে হলো রিফাতকে? জানার জন্য
জন্য মনের ভিতর আকুপাকু করছে। টানা 1 ঘন্টা গাড়ি চালিয়ে রিফাত শোভাকে যেখানে নিয়ে এলো সেই জায়গা দেখে ভিতর ভিতর চমকে গেল শোভা। আরে এ তো সেই পুরনো জায়গা যেখানে রিফাত তাকে প্রথম দিন নিয়ে এসেছিল। চমকিত শোভাকে বসিয়ে রেখে রিফাত কোথাও গেল। 10 মিনিট পরেই ফেরত এলো হাতে 2 কাপ চা নিয়ে। ওর পাশে বসে 1 কাপ চা বাড়িয়ে দিল। শান্ত হয়ে কয়েকবার চায়ের কাপে চুমুক দিল। শোভা উসখুস করছে, মনটা উচ্চাটন হয়ে আছে, কথা বলার জন্য ব্যাকুলতা বোধ করছে, কিন্তু রিফাতকে শান্ত হয়ে বসে থাকতে দেখে সাহস পাচ্ছে না। বারবার নজর ঘুরিয়ে দেখছে। জায়গাটার কথা কি মনে আছে তোমার? চিনতে পেরেছো? শোভা মাথা দুলায়। আমি এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে এসেছি, তারপর এখানে। তোমার কোনো আইডিয়া আছে কেন নিয়ে এলাম তোমাকে এখানে? শোভা মাথা নেড়ে না করলো। রিফাত আরো একটু গম্ভীর হলো। হঠাৎ না বলে চলে এলাম কেন জানতে চাইবে না? শোভার গলা শুকিয়ে এলো। এমন করছে কেন ছেলেটা? তীব্র পানির পিপাসা পেয়ে গেল তার। অসহায় চোখে রিফাতের দিকে তাকালো। এভাবে কথা বলছেন কেন? আমার খুব ভয় লাগছে। কি হয়েছে বলুন তো? সব ঠিক আছে? বাবা মা ভালো আছে? শোভার হাত পা কাঁপছে মৃদু। প্রচন্ড ভয় লাগছে তার। রিফাত ওর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। সেই দৃষ্টির মানে বুঝতে না পেরে আরো অসহায় বোধ করলো সে। তুমি আমাকে ভালোবাসো তো মেঘা? আমায় নিয়ে তোমার মনে কোনো দ্বিধা নেই তো? থমকে গেল মেয়েটা। ছেলেটা কি বলছে এসব? এতদিন তাহলে কোন সম্পর্কের ভিত্তিতে কথা বলেছে ওর সাথে? এই চিনেছে তাকে? বিশ্বাসের ভিত্তি কি এখনো নড়বড়ে? হতবিহ্বল শোভা রিফাতকে দেখল। আপনার কি মনে হয়? প্রশ্নের বদলে প্রশ্ন নয় মেঘা, উত্তরটা সরাসরি চাইছি। কেন এমন প্রশ্ন করছেন আমি জানি না। শেষবার খুব তুচ্ছ কারণে আপনার সাথে ঝগড়া করেছি, সেই কারণে কিনা জানি না। সেটাই কারণ হয়ে থাকলে আমি ভীষণ লজ্জিত, কারণ ঝগড়াটা করা আমার উচিত হয়নি। এসব কথা আমার প্রশ্নের উত্তর নয়। শোভা থামলো, ভাবলো কিছু একটা, তারপর খুব ধীর স্থির হয়ে উত্তর দিল। আপনাকে নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই, ভালোবাসি আপনাকে। তাহলে আমি কোনো ডিসিশন নিলে বিনা প্রশ্নে মেনে নেবে তো? বিশ্বাস করবে তো আমায়? রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের আশায়। শোভা মাথা দোলায়। আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার। এইবার রিফাতের ঠোঁটের কোণে হাসি ফুটল, চেহারায় অদ্ভুত আনন্দের ছটা। সেই চোরা হাসি দেখে শোভার বুক কেঁপে উঠল, হৃদয় জুড়ে তাণ্ডব শুরু হলো। কি করতে চাইছে রিফাত? সূর্য ডুবি ডুবি, আকাশ লালে লাল। বহুদিন পরে মুগ্ধতা নিয়ে সূর্যের পানির মধ্যে লুকিয়ে পড়া উপভোগ করছিল শোভা। গত 1 বছরের বেশি সময় এই মুহূর্তটা ভীষণ মিস করেছে সে। প্রিয় মানুষের সাথে বসে চা পান করতে করতে প্রিয় সময়টা উপভোগ করা, অন্যরকম একটা আনন্দ মনে দোলা দিয়ে যাচ্ছে। শোভা বিভোর হয়েছিল সময়টাতে। আচমকা হাতে পুরুষালী স্পর্শ পেয়ে চমকে তাকালো। রিফাত ওর হাতটা ধরে আছে এক হাত দিয়ে। শোভা দেখলো অপর হাতে একটা হীরের আংটি চলচল করছে। শোভা মোহগ্রস্তের মতো আংটির দিকে তাকিয়ে রইল। 7 রঙা পাথরের আংটিটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে শোভা বেহায়ার মতো ওটাকেই দেখছে। বুকের ভিতর দুরু দুরু কাঁপন ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। কি করবে রিফাত আংটি দিয়ে? মেঘা, এই আংটিটা আমি অড জব করে কিনেছি। যদিও অড জবের কোনো প্রয়োজন ছিল না, এমনিতেই কিনতে পারতাম, কিন্তু কেন যেন একদিন ইউনি যাওয়ার পথে জুয়েলারি শপের মধ্যে এই আংটিটা নজরে আসে। তারপর ঠিক করলাম এটা বিশেষ একজনের জন্য কিনবো, এবং ওখানেই কোনো কাজ করে টাকা কামিয়ে কিনবো এমন প্রত্যয় ব্যক্ত করি। দীর্ঘ 1 মাস অড জব করে কিনেছি এটা। জিনিসটা সুন্দর না? শোভা ধ্যানগ্রস্তের মতন মাথা দোলায়। তোমার পছন্দ হয়েছে? শোভা থমকে গেল, চোখ দুটোতে রাজ্যের আনন্দ। মেঘা, অনেকদিন এই সময়টা কল্পনা করেছি মনে মনে। আমাদের বিশেষ মুহূর্ত হবে, আমাদের সবচেয়ে প্রিয় সময়। প্রিয় জায়গায় হলে তো আর কথাই নেই। সব ভেবেই এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে। তারপর এই যে আমাদের প্রথম আউটিং এর জায়গায় এলাম। রিফাত থামলো কিছু সময়, বসা থেকে উঠে হাঁটু মুড়ে শোভার সামনে বসলো। শোভা বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। ও আসলে বুঝতে পারছে না কি বলবে বা কি করবে। রিফাত শোভার বাম হাত ধরে কাছে টানে। রিফাতের চোখে ক্লান্তি অথচ মুগ্ধতা ছেয়ে আছে। সে আকুল কণ্ঠে শোভার দিকে প্রশ্ন ছুড়ে দিল। মেঘা, উইল ইউ ম্যারি মি?
হতবিহ্বল শোভার ঘোর লাগা নয়ন রিফাতে স্থির। এমনটাই তো হওয়ার কথা ছিল। গত 1 বছরের লুকোচুরি খেলা অবশেষে শেষ হলো। তবুও বুকের ভিতর দামামা বাজছে যেন। হার্ট এত দ্রুত লয়ে বিট করছে যেন শোভার হার্ট অ্যাটাক হবে। ওর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখের কোলে জল। রিফাত আগ্রহী নয়নে শোভার দিকে তাকিয়ে জবাবের আশায়। শোভা মাথা দুলিয়ে হাসলো। মুখে বলো প্লিজ, উইল ইউ ম্যারি মি মেঘা? ইয়েস, আই উইল ম্যারি ইউ। তাহলে এই যে আমার নামের মোহ পরিয়ে দিলাম তোমার হাতে। শোভার বাম হাতের অনামিকায় এখন হীরের আংটি চলচল করছে। রিফাত হাতটা টেনে মুখের কাছে নিয়ে তাতে উষ্ণ অধরের স্পর্শ দিল। শোভার শরীর কেঁপে উঠল তাতে। তা বুঝেই মুচকি হাসল রিফাত। ওকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে ওর পিছনে যেয়ে দাঁড়ালো। শোভাকে নিজের বুকের সাথে মিলিয়ে নিয়ে 2 হাতে ওর 2 হাত বেঁধে পেটের উপর হাত রেখে জড়িয়ে ধরে সামনে ইশারা করে কানে ফিসফিস করলো। ওই যে সূর্য ডুবছে, এই ডুবন্ত সূর্যকে সাক্ষী করে তোমাকে নিজের করে নিলাম। আজকের পর থেকে আর কোনো কিছু আমাদের আলাদা করতে পারবে না, আর কোনো দূরত্ব আমাদের দূরে ঠেলে দিতে পারবে না। ঠিক 3 দিন পরে তুমি বউ হয়ে আমার জীবনে আসবে। এরপর প্রতিটা সন্ধ্যায় তুমি আমার সাথে থাকবে, কাছে থাকবে। এমনিতেই আংটি পরে মনটা কেমন যেন আকুপাকু করছে। তার উপর রিফাতের এমন কথা শোভার হৃদয় আন্দোলিত করছে। শরীর জুড়ে শিরশিরে অনুভব, কেমন একটা অনুভূতি, সেটা কেবলমাত্র শোভাই জানে। গত 1 বছরে তোমার কাছ থেকে দূরে থেকে যতটা কষ্ট পেয়েছি, তোমাকে কাছে পেয়ে তার দ্বিগুণ উসুল করব। বউ, তোমাকে ভীষণ জ্বালাবো মেঘা। বিরহে যেরকম খাদিয়েছ, মিলনে তার চাইতে বেশি খাদাবো তোমায়। একটু শব্দ না করে সইতে হবে এই আমাকে। রিফাতের ফিসফিসিয়ে বলা কথাগুলো শোভাকে লাজুক লতা করে তুলছে। কান দুটো দিয়ে গরম হলকা বের হচ্ছে। শরমে মুখ নামিয়ে নিল শোভা। তাদেরকে রিফাত হাসলো। এইটুকুতে এই অবস্থা? এখনো অনেক লজ্জা পাওয়া বাকি আছে তোমার। বিয়ের পরে রাতগুলোর কথা ভাবো। শোভা আচমকা রিফাতের দিকে ফিরে ওর মুখ চেপে ধরে। পচা কথা বলা বন্ধ করুন। রিফাত শোভার হাত সরিয়ে নিল। ওর চোখ মুখ জুড়ে দুষ্টু হাসি। শোভাকে দেখছে মন দিয়ে আর মুচকি হাসছে। করবো না, আরো বেশি করে বলবো। এটাই তোমার শাস্তি আমাকে 1 বছরের বিরহ দেওয়ার জন্য। অভিমানে ঠোঁট ফোলাই শোভা। তাহলে তো দেখছি আপনাকে বিয়ে করা যাবে না, আপনি শুধু কষ্ট দেবেন আমাকে। কথাটা শোনা মাত্রই শোভার হাত মুচড়ে ধরে রিফাত। শোভা আহ শব্দ করতেই হাত ছেড়ে দিল। রিফাত গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে পড়ল। আর যাই বলো বা করো, এমন কিছু ভুলেও মাথায় এনো না। একবার মেনে নিয়েছি বলে বারবার মানবো, এমন ভুলের মাঝে থেকো না। শোভা হাত ডলতে ডলতে মিনমিন করলো। আমি কি সিরিয়াস ভাবে বলেছি নাকি? রিফাত ওকে বুকে টানলো। ফান করেও আর এমন কিছু বলো না, বুকে লাগে। রিফাতের বুকে মাথা রেখে শোভা চুপচাপ দাঁড়িয়ে রইল। রিফাতের বুকে ঢিপ ঢিপ শব্দ শুনছে। কি দারুণ ছন্দ এটা, শোভা বিভোর হয়ে ভাবে। প্রিয়জনের বুকে মাথা রেখেও এত সুখ সেটা আজকের আগে জানা হয়নি। মাত্র 7 দিনের নোটিসে বিয়ে হলো শোভা আর রিফাতের। যে অনুষ্ঠানগুলো না করলেই নয় সেগুলোই করেছে 2 পক্ষ। কোনো রকমে বিয়ে পর্ব শেষ করে পরদিনই ওরা চলে এসেছে কক্সবাজার হানিমুন সারতে। প্রাইভেট কটেজ ভাড়া নিয়েছে রিফাত, একদম সাগরের কাছাকাছি কটেজ। ব্যালকনিতে বসে সাগরের বিস্তীর্ণ জলরাশি দেখা যায়, শোনা যায় ঢেউয়ের শব্দ। শোভা রুমে ঢুকতেই আনন্দে চেঁচিয়ে উঠল, ছুটে ব্যালকনিতে যেতে চায়। রিফাত ওর হাত ধরে। এখন না, পরে যেও। শোভা অধৈর্য হয়ে জানতে চাইল, কেন? এখন গেলে কি সমস্যা? রিফাত হ্যাচকা টানে শোভাকে বুকে আনে। কোনো সমস্যা নেই, তবে তুমি ব্যস্ত থাকবে কিনা। শোভা আকাশ থেকে পড়ে। ব্যস্ত? কিসের ব্যস্ত? এখানে এসছি হানিমুনে, এখানে কিসের ব্যস্ততা? রিফাত দুষ্টু হাসি দিয়ে শোভাকে আরো একটু আগলে ধরে। আচমকা ওর নাকে মুখে চুমু দিয়ে বলল, হানিমুনে এসেছো অথচ হানিমুন করবে না, আর বলছো কিসের ব্যস্ততা। শোভা যেন বুঝে গেল রিফাত কি বলতে চাইছে। সে নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি শুরু করতেই রিফাত তাকে কোলে তুলে নিল। বলেছিলাম না জ্বালাবো। শোভা মিনমিন করে বলল, কি করছেন কি? ছাড়ুন প্লিজ। ছাড়বো বলে ধরেছি বুঝি? বিয়ের পর দিন হানিমুনে এলাম কি করতে, সেটা এখন বুঝিয়ে দেবো। একদম ভালো হবে না কিন্তু।
শোভা হুঁশিয়ারি উচ্চারণ করতেই রিফাত সে কথা না শোনার ভান করে শোভাকে বিছানায় ছুঁড়ে দিল। তারপর গায়ের শার্ট খুলে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। শোভার দুহাত বিছানার সাথে আটকে রেখে চুমুতে চুমুতে অস্থির করে তুলল শোভাকে। শোভা কিছু বলতে চাইছিল কিন্তু সুযোগ পেল না। তার আগেই রিফাত তার অধর দখল করে নিল। অনেকটা সময় পরে শোভাও ডুবে গেছে রিফাতের মাঝে। এরপর পুরো রোম ছুঁড়ে কেবল দুজনার ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ। একে অপরকে আঁকড়ে ধরে পুরো ধরাধম ভুলে একে অপরের মাঝে বিলীন হচ্ছে ওরা। তুমুল ভালোবাসাবাসীর মাঝে রিফাত শোভাকে ডাকে। লাভ ইউ মেঘা। প্রতি উত্তরে শোভা হাসল, মনে মনে উচ্চারণ করল। লাভ ইউ টু। রিফাত যেন ওর বলা কথাটুকু বুঝে গেল। নতুন করে শোভাতে মেতে উঠল। বিকেলের সোনা ছড়া রোদে দুজন হাঁটতে হাঁটতে সাগরের কাছাকাছি এসেছে। হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে সাগরের জলে সূর্যের একটু একটু করে তলিয়ে যাওয়া দেখছে। শোভার পরনে আকাশি রঙা শাড়ি আর রিফাতের পরনে নীল রঙা পাঞ্জাবি। দুজনেরই চোখে মুখে আহ্লাদের প্রকট প্রকাশ। আমি চাই আমাদের জীবনের প্রতিটা সন্ধ্যা এরকম হোক। ওই যে সূর্যের মতো ডুবে যেতে যেতে লাল কমলার মিশেলে অদ্ভুত একটা রঙে ভুবন ভরিয়ে দিল, পরের দিন আবার আসবে বলে। আপনার ভালোবাসা আমার জীবনে ওই ডুবন্ত সূর্যের মতো হোক, প্রতিদিন নতুন করে আলো নিয়ে আসবেন বলে সন্ধ্যাটা আধারে না ডুবে হোক অদ্ভুত আলোয় আলোকিত। রিফাত এগিয়ে এসে শোভাকে আলতো হাতে জড়িয়ে ধরে। আর আমি চাই আমাদের জীবনে এরকম সন্ধ্যা প্রতিদিন আসুক। প্রতিটা সন্ধ্যায় তোমার হাত ধরে অজানার পথে হাঁটতে চাই শোভা। মিটু, ওই যে দেখুন সূর্যটা ডুবছে। শোভা হাত দিয়ে ইশারা করলো। রিফাত মৃদু হেসে সেদিকে তাকায়। হঠাৎ শোভার মৃদু গুনগুন শোনা গেল। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। রিফাত এবার গলা মেলায়। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।